আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়ের 3 নম্বর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অবগত আছে যে আমাদের প্রথম ক্লাসটা ছিল এই বইয়ের মৌলিক যে বিষয়গুলো বা এই অধ্যায়ের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং পাশাপাশি দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলোর এবং এর পাশাপাশি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের একটা ছক বা সূত্রগুলো দেখিয়ে দিয়েছি। 2 নম্বর ক্লাসে আমরা জাবেদা নিয়ে কথা বলেছি, জাবেদার যে মৌলিক বিষয় প্রকার, আর 3 নম্বর ক্লাসে সরাসরি একটি জাবেদা তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেখানে জাবেদাটি আমি উঠিয়ে রেখেছি এবং একটি গড় করে রেখেছি যাতে করে আমাদের ভিডিওটা সংক্ষেপে করা যায়। এবং এই জাবেদাটা করার জন্য যে আমাদের সমীকরণ বা আধুনিক যে রুলস সেটা আমরা এখানে লিখে রেখেছি। আমরা এটার মাধ্যমে অ্যাপ্লাই করে এখানে দেখাবো কিভাবে কোনটা ডেবিট হবে এবং কোনটা কেন ক্রেডিট হয়। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ক্লাসে। শুরু করার আগে যে কথাটা আমি আবারও বলে নিচ্ছি, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করো নাই তারা অতি সত্বর করে নিও। এবং আগের যে 2টা ক্লাস, এই 2টা ক্লাসের ভিডিও লিঙ্কটা আমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে ভিডিও দুটো বা ক্লাস দুটো দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি চলে যাই। 2018 সালের জানুয়ারি 1 তারিখে মিস্টার নাহিদ নগদ 2 লাখ টাকা এবং পুস্তক 15,000 টাকার, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলেন। এখন জাবেদা করার জন্য আমরা যেটা জানি যে সাধারণ যে জাবেদা, এই সাধারণ জাবেদার 5টা গড় হয়: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যাটা আমি লিখে নেই, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা এখানে যে কটা তারিখের লেনদেন দেওয়া আছে সে কটা তারিখের লেনদেন আমরা এখানে লিখব। তবে তোমাদেরকে যে বিষয়টা বলে রাখি, যেটা শুধু লেনদেন হবে সেটাই শুধু জাবেদাভুক্ত হবে। কারণ হিসাব বিজ্ঞানের যে প্রথম প্রক্রিয়া বা হিসাব চক্রের যে ধাপ, প্রথম ধাপে বলা আছে এটা এই ঘটনাটা লেনদেন কিনা আগে এটা চিহ্নিত করো। যদি লেনদেন হয়, 2 নম্বর যে চক্র হিসাবের সেটা হচ্ছে জাবেদাভুক্ত করা। শুধুমাত্র লেনদেনগুলো এখানে জাবেদাভুক্ত হবে। আর লেনদেনের যে মূলত বৈশিষ্ট্য 3টা, সেটা আমরা প্রথম অধ্যায়ের যে ক্লাসগুলো করেছি সেখানে তোমরা দেখতে পাবা। তো আমরা এখানে সরাসরি জাবেদা করব। মিস্টার নাহিদ নগদ 2 লাখ টাকা, পুস্তক 15,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। দেখো, নগদ টাকা এক ধরনের সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমি এখানে লিখেছি A+E, যেটা হচ্ছে সম্পদ, এবং ই মানে হচ্ছে এক্সপেন্স, ব্যয়। মানে সংক্ষেপে আমরা বলি স মানে সম্পদ, ব মানে ব্যয়। যদি এই 2টা জিনিস বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আর রেভিনিউ, লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, যেটাকে আমরা সংক্ষেপে বলি আদম, মানে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এটা যদি হ্রাস পায় ডেবিট হবে, আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। তাহলে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তো নগদান হিসাব বৃদ্ধি পেয়েছে। নগদ এক ধরনের সম্পদ, তার মানে এটা হচ্ছে ডেবিট, নগদান ডেবিট। পুস্তক একটা সম্পদ, অন কাইন্ড অফ অ্যাসেট, সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আসবাবপত্র অন কাইন্ড অফ অ্যাসেট, দীর্ঘমেয়াদী সম্পদ, তাই না, সেটা বৃদ্ধি পেয়েছে। তার মানে এখানে 3টা জিনিসই হচ্ছে কি, নগদান, পুস্তক হিসাব, আসবাবপত্র, 3টা হচ্ছে ডেবিট, কারণ 3টা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। দেখো, এই ভদ্রলোক ব্যবসায় যে টাকাগুলো আনে, তুমি যদি মালিক হও, তুমি ব্যবসায় যে টাকাগুলো আনবা সেগুলো হবে কি হবে, মূলধন হবে। আর তুমি যদি ব্যবসা থেকে টাকা নাও সেটা হবে উত্তোলন। তুমি ব্যবসার টাকা দিলা, প্রদান করলা, সরবরাহ করলা, এটা হচ্ছে মূলধন। তার মানে মূলধন আরেকটা পক্ষ তৈরি হয়ে গেল। তাহলে মূলধন কি, ওনার্স ইকুইটি, মানে আদম, ওনার্স ইকুইটি। দেখো, এই যে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব, এই যে মতে মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এবার বৃদ্ধি পেয়েছে, কারণ মূলধন আনয়ন করেছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তো মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। বোঝা গেল কিনা? তো আমরা জাবেদাটা লিখে ফেলি। কীভাবে লিখবো? এটা লিখবো আমরা 2018 সালের, সংক্ষেপে লিখি আমি বোঝার সুবিধার্থে, তোমরা বুঝে নিও লেখার সুবিধার্থে, জানুয়ারির 1 তারিখে। তাহলে নগদান হিসাব ডেবিট কত টাকা, 2 লাখ টাকা। এই যে ডেবিটের করে আমরা লিখবো 2 লাখ টাকা। এরপরে হচ্ছে পুস্তক হিসাব, ডেবিট 15,000 টাকা। এরপরে হচ্ছে আসবাবপত্র হিসাব, ডেবিট কত,
20,000 টাকা। মূলধন হিসাব ক্রেডিট, টোটাল যেই টাকাটা তারা মূলধন হিসাবে এনেছে মানে ব্যবসায় এনেছে সেটাই মূলধন। তাহলে 2,15,000 আর 20, 20, 30, 35, 2,35,000 টাকা হবে ক্রেডিট। 2 লাখ। তোমরা এখানে ব্যাখ্যা লিখে দেবা যে নগদে বা পুস্তক এবং আসবাবপত্র নিয়ে মালিক মূলধন হিসাবে বিনিয়োগ করলো, এই কথাটা তোমরা ব্যাখ্যায় লিখে দেবা। তারপরে এরকম একটি রেখা টেনে দেবা। ওকে, এরপরে দেখো জানুয়ারির কয় তারিখে, এটা 2 তারিখে। 2 তারিখে কি বলেছে যে বিজ্ঞাপন দেওয়া হলো 6,000 টাকার। বিজ্ঞাপন কি, তুমি যখন কোম্পানির বিজ্ঞাপন দিলা রেডিওতে অথবা পত্রিকা যে কোনো কিছুতে, তখন তোমাকে টাকা দিতে হচ্ছে না, টাকাটা চলে গেছে না। তো বিজ্ঞাপনটা হচ্ছে অন কাইন্ড অফ এক্সপেন্স, অর্থাৎ খরচ। তো খরচ মানে হচ্ছে যে ব্যয়, ব্যয় তোমার বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। আর এই বৃদ্ধি পাওয়ার কারণে তোমার নগদ টাকা কিন্তু চলে গেছে, নগদ টাকা চলে গেছে। তো নগদান কি, এক ধরনের সম্পদ। তো নগদ যদি চলে যায়, হ্রাস পেয়েছে, তাহলে ক্রেডিট। বোঝা গেছে কিনা? খরচ বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট হবে, আর এই যে অ্যাসেট সম্পদ নগদ টাকা চলে গেছে এই জন্য ক্রেডিট হবে। তো তুমি এখানে লিখবা যে বিজ্ঞাপন খরচ, খরচের নামটা সরাসরি দিয়ে দিবা। বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট কয় হাজার টাকা, 6,000 টাকা। আর নগদ টাকা চলে গেছে, ক্রেডিট কত, 6,000 টাকা। ওকে, তো আমরা আচ্ছা রেখা টেনে দে, ব্যাখ্যা তোমরা দিয়ে নিবা। নগদে বিজ্ঞাপন খরচ এগুলো না দিলে হয়, এখান থেকে রেখাটা না টানলে হয়, শুধু হিসাবের ঘরটা দিতে পারো। তুমি চাইলে ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে ব্যাখ্যা লিখবা নগদে বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো এত টাকা। এরপরে বলা আছে জানুয়ারি 3 তারিখে। 3 তারিখে কি বলা আছে, 3 তারিখে বলা আছে নিরীক্ষা ফি বাবদ 20,000 টাকার একটি চেক পাওয়া গেল, বাকি 30,000 টাকার একটি বিল পাওয়া গেল। এটা ভালো করে বুঝো। নিরীক্ষা ফি এক ধরনের সেবা। ওকে, তুমি কোম্পানিকে সেবা দিয়েছো, অন্য একটা কোম্পানিকে সেবা দিয়েছো, তাদের হিসাব তুমি করে দিলা, নিরীক্ষা বাবদ তোমার 50,000 টাকা হলো, বাট তারা নগদে তোমাকে 20,000 টাকার একটা চেক দিল। আর কি হলো, আর 30,000 টাকা একটা বিল করলো, অর্থাৎ এই টাকাটা তোমাকে এখন দেয় নেই, তোমাকে পরে দেবে। তো চেক নর্মালি ব্যাংক হিসাব, ব্যাংক এক ধরনের অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তার মানে ডেবিট। ব্যাংক হিসাব কত হবে, 20,000 টাকা ডেবিট। ওকে, আর যেই টাকাটা দেয় নাই 30,000 টাকা, এটা হচ্ছে কি প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব আমরা বলছি এটা হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য হিসাব কি, চলতি সম্পদ, অর্থাৎ তুমি তার থেকে টাকাটা পাবা। তাহলে প্রাপ্য হিসাব যদি বৃদ্ধি পায়, চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে কয় হাজার টাকা, 30,000 টাকা। তো অ্যাসেট যখন বৃদ্ধি পায় তখন ডেবিট। আর এটাকে বলা হয় প্রাপ্য হিসাব। কি বলা হয়, প্রাপ্য হিসাব কত, 30,000 টাকা, এটাও ডেবিট। ওকে, আর তো এখানে দেখো নগদান ব্যাংক হিসাব পাইছো তুমি 20,000 টাকা, আর প্রাপ্য হিসাব 30,000 টাকা। এই টাকাগুলো কি হিসাব, এগুলো হচ্ছে নিরীক্ষা ফি বাবদ, নিরীক্ষা সেবায়। তো নিরীক্ষা সেবায় এই নামে তোমার এটা ক্রেডিট করে দিতে হবে। তো আমরা লিখবো নিরীক্ষা সেবায় ক্রেডিট, কারণ আমরা জানি সকল ধরনের আয় রেভিনিউ, এই যে আদম আয় মানে আয়। তো যখন আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পেলে কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়। তখন আমরা লিখবো এখানে নিরীক্ষা সেবা আয়, এই হিসাবটা হবে ক্রেডিট। টোটাল কত, 50,000 টাকা। তো এটাকে তোমরা রেখা টেনে দিবা। এরপরে আমরা আশা করি তুমি এই 3টা হিসাব বুঝেছো। আমরা 3টে হিসাব ক্লোজ করে দিলাম অন্যগুলো লেখার জন্য। ওকে, এরপরে হচ্ছে 4 তারিখে। 4 তারিখে হয়েছে শিক্ষানবিশ ভাতা প্রদান 10,000 টাকা। তুমি শিক্ষানবিশ ভাতা কি তুমি আগে বুঝতে হবে। তোমার কোম্পানিতে কেউ কাজ শিখে,
এটাকে বলা হয় শিক্ষানবিশ। যে শিখে তাকে তুমি একটা ভাতা দিয়েছো, খরচ মানে তার পিছনে খরচ করেছো, তাহলে শিক্ষানবিশ ভাতা হচ্ছে এক অন কাইন্ড অফ এক্সপেন্স মানে ব্যয়। তো তোমার ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানে ব্যয় এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, তাহলে এক্সপেন্স হিসাব ডেবিট, এটা কী নামে হবে? শিক্ষানবিশ ভাতা নামে। আর তোমার নগদ টাকাটা চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, কারণ অ্যাসেট চলে গেলে ক্রেডিট হয়। তো এখানে লিখবা শিক্ষানবিশ ভাতা হিসাব ডেবিট। কয় হাজার টাকা বলছি? 10,000 টাকা। আর তোমার নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তখন তুমি ব্যাখ্যা লিখতে পারো নগদে শিক্ষানবিশ ভাতা প্রদান কত? 10,000 টাকা। এরপরে জানুয়ারির 5 তারিখে কি বলছে? পানি, গ্যাস, বিদ্যুৎ বিল পরিশোধ, এটাও এক ধরনের খরচ, তবে এই খরচটার নামটা একটু আলাদা। এটার নাম হচ্ছে উপযোগ ব্যয়। কি ব্যয়? উপযোগ ব্যয়। পানি, গ্যাস, বিদ্যুৎ বিল, এই যখন তুমি খরচগুলো দেবা, পত্রিকার বিল, এগুলোকে উপযোগ ব্যয় বলা হয় অ্যাকাউন্টিংয়ের ভাষায়। তো এটা হচ্ছে উপযোগ ব্যয়। যেহেতু সকল ব্যয় ডেবিট, কয় হাজার টাকা? 1,000 টাকা। নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট 1,000 টাকা, রেখা টেনে দিবা। এরপরে আসো 6 তারিখে, এখানে ব্যাখ্যা লাগবে কি? নগদে উপযোগ বিল পরিশোধ করা হলো, তাহলে হয়ে গেল। 6 নম্বরে টেলিফোন বিল পাওয়া গেল 2,000 টাকা। এটা একটু তোমরা বোঝো। টেলিফোন বিল পাওয়া গেল মানে তোমরা অনেকে মনে করতে পারো যে তুমি টাকা পাইছো, আসলে বিষয়টা এরকম না। তোমাদের বাসায় প্রত্যেক মাসে যে কারেন্টের বিল হয়, এটা তোমাদের একটা কাগজ দিয়ে যায় না? কাগজ দেওয়া মানে হচ্ছে তোমাকে বিলটা দিল, এর দ্বারা কি বুঝাইলো? তুমি এই টাকাটা পরিশোধ করবা। তাহলে টেলিফোন বিল পাওয়া অথবা গ্যাস বিল হাতে পাওয়া, এর মানে হচ্ছে তুমি একটা কাগজ পেয়েছো, কত টাকা খরচ করেছো, এই কাগজটা পেয়েছো মানে বিলটা পেয়েছো। তো বিলটা পেলে কি হয়? তোমাকে টাকাটা পরিশোধ করতে হয়। তো এই যে উপযোগ, মানে আমি একটু আগে যেটা বলেছি যে গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন, এগুলাকে বলা হয় উপযোগ ব্যয়। তাহলে তোমার একটা উপযোগ ব্যয় কিন্তু সৃষ্টি হয়েছে, খরচ কিন্তু বেড়ে গেছে। তুমি আগে জানতা না কতটা খরচ হয়েছে, এখন তারা দেখিয়ে দিল যে টেলিফোন বিল আপনার হইলো কত? 2,000 টাকা। তো এখানে ব্যয়টা বৃদ্ধি পেয়েছে, কী নামে হবে? উপযোগ ব্যয় নামে। এখন কথা দেখো, কথা যেটা বলার জন্য আমি তোমাদেরকে বারবার চেষ্টা করি যে ভিতরের কথাগুলো বোঝার চেষ্টা করবা, তাহলে অঙ্কটা বোঝা তোমার সুবিধা হবে। তুমি যখন একটা হিসাব লেনদেন করবা, একটা মানে ব্যবসা পরিচালনা করবা, তুমি নিজেকে ওই ব্যবসার মালিক বা ম্যানেজার হিসেবে তুমি মনে করবা। তার মানে তুমি যখন কাগজটা হাতে পেয়েছো, তুমি তাকে টাকা দিতে হবে। তুমি কি তাকে টাকা দিয়েছো? এখনও দেও নাই। 1 মাসে যে খরচটা করেছো, তোমার হাতে কাগজ এলো 2,000 টাকা হয়েছে, এই টাকাটা তোমাকে দিতে হবে। ইউ হ্যাভ টু পে, অর্থাৎ তোমার একটা দায় সৃষ্টি হয়ে গেল। দায় মানে কি? দায় মানে হচ্ছে প্রদেয় হিসাব, লায়াবিলিটি। এই যে দেখো এখানে ইংলিশে বলা লায়াবিলিটি, বাংলায় বলা হয় দায়। তো দায় যখন বেড়ে গেছে, 2,000 টাকার দায় কত? 2,000 টাকার দায় বেড়ে গেছে। যদি দায় বৃদ্ধি হয় তখন হয়ে যায় ক্রেডিট। দায় বৃদ্ধি হলে হয় কি? ক্রেডিট। তাহলে এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, উপযোগ ব্যয়, উপযোগ ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট হয়েছে। আমরা লিখবো উপযোগ ব্যয় হিসাব ডেবিট। আর প্রদেয় উপযোগ ব্যয়, অর্থাৎ এটা এক ধরনের দায়, হ্যাঁ, এই যে লায়াবিলিটি, প্রদেয় অর্থাৎ তোমাকে দিতে হবে। উপযোগ ব্যয় হিসাব, এটা তোমার দায়, দায় বৃদ্ধি পেয়েছে। তো ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট 2,000 টাকা, আর দায় বৃদ্ধি হলে হয় ক্রেডিট 2,000 টাকা। তো লিখবা তুমি যে উপযোগ ব্যয় সৃষ্টি হলো এত টাকা। 6 নম্বর গেল। 7 নম্বর, 7 নম্বরে বলা আছে 3 তারিখের সম্পাদিত বিল পাওয়া গেল। এখানে দেখো কি হলো, 3 তারিখে একটা তোমার বিল করা হয়েছে তোমার নামে। এই যে নিরীক্ষা ফি বাবদ 20,000 টাকার একটি চেক পাওয়া গেল, তুমি এই টাকাটা নগদে পেয়ে গেলে 20,000 টাকা। বাকি যে 30,000 টাকা, এই টাকার একটা বিল করা হলো, অর্থাৎ এই টাকাটা তুমি এখনো পাও নাই। আর এই কথাটা এখন 7 তারিখে এসে বলেছে 3 তারিখে সম্পাদিত বিল এই 30,000 টাকা এবার পাওয়া গেল। দেখো 3 তারিখে তুমি লেনদেন করছিলে এভাবে যে নগদান বা ব্যাংক হিসাব হচ্ছে 20,000 টাকা ডেবিট,
আর প্রাপ্য হিসাব যে টাকাটা পাবা এখনও পাও নাই 30,000 টাকা প্রাপ্য হিসাব ডেবিট করছো, তাহলে যেই টাকাটা আবার পেয়ে গেছো তখন প্রাপ্যটা আবার ক্রেডিট হয়ে যাবে। প্রাপ্য ওটা পাওয়ার কথা ছিল, পাও নাই, তোমার সম্পদ বেড়ে গেছে এই জন্য তুমি ডেবিট করেছো, এবার ওইটা তুমি পেয়ে গেছো, পেয়ে যাওয়ার কারণে ওইটা ক্রেডিট হয়ে যাবে। আর কিসে পেয়েছো? নগদ টাকা পেয়েছো, নগদান বৃদ্ধি পেয়েছে, সুতরাং নগদান হিসাব কি ডেবিট। আর ওই যে প্রাপ্য হিসাব আগে ছিল ডেবিট, এখন পেয়ে গেছে, এটা হয়ে যাব ক্রেডিট। তো এখানে লিখবা নগদান হিসাব ডেবিট কয় হাজার টাকা, এখানে বলে নাই, তুমি ধরে নিতে হবে ওখানে আগে ছিল 30,000 টাকা, অর্থাৎ ওই 30,000 টাকা তুমি পেয়েছো। তাহলে প্রাপ্য হিসাবটা এখন আর নেই, প্রাপ্য হিসাব হয়ে যাবে ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাবটা তোমার কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট হয় 30,000 টাকা। তো 8 তারিখে যেটা বলা আছে, সমিতির কত চাঁদা প্রদান করা হলো 1,000 টাকা। আমি এখানে দুইটা এন্ট্রি মুছে দিই, দুইটা এন্ট্রি আমরা এখানে করার জন্য। আট তারিখে, হ্যাঁ, সমিতিতে চাঁদা প্রদান, এটা সমিতির এক ধরনের খরচ, ব্যবসার এক ধরনের খরচ। চাঁদা হিসাব তুমি লিখতে পারো, অফিস খরচ হিসাব লিখতে পারো। তো খরচ বেড়ে গেলে ডেবিট হয়, তো আমরা এখানে চাঁদা অথবা অফিস খরচ আমরা যেটা লিখতে পারি। অফিস খরচ ডেবিট কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা, তার মানে তোমার এই টাকাটা তুমি অবশ্যই নগদে পরিশোধ করেছো, এটাও সমপরিমাণ টাকা ক্রেডিট হয়ে যায়। এরপরে এসি ক্রয় করা হলো 60,000 টাকা দিয়ে। এসি যখন তুমি ক্রয় করো, সম্পদ যখন তুমি ক্রয় করো, ক্রয় নামে ডেবিট হয় না, ওই সম্পদের নামে ডেবিট হয়। আর এসিটা হচ্ছে অফিসের এক ধরনের সরঞ্জাম। অফিসের প্রয়োজন যখন তুমি ফ্যান ক্রয় করো, আমরা ফ্যান না লেখে লিখবো অফিস সরঞ্জাম। অফিসের প্রয়োজনে তুমি এসি ক্রয় করছো, আমরা এসি না লেখে লিখবো অফিস সরঞ্জাম। অফিসের প্রয়োজনে যখন তুমি ক্যালকুলেটর হাবিজাবি ক্রয় করো, এটা আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিখবো। তো অফিস সরঞ্জাম এক ধরনের সম্পদ, তো আমরা লিখবো এটা 9 তারিখে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 60,000 টাকা। নগদ টাকা তোমার চলে গেছে, তো নগদান মানে সম্পদ, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। নগদান হিসাব 60,000 টাকা। তোমরা ব্যাখ্যা লিখে দিবা, নগদে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, তাহলে হয়ে গেল অঙ্কটা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছো এবং তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবা। আজকের ক্লাসটা আর দীর্ঘ করব না, আমরা নেক্সট ক্লাসে অন্য একটি জাবেদা, সেটা হচ্ছে উত্তোলন নিয়ে আমাদের অনেকে সমস্যা হয়, আমরা উত্তোলনের যে জাবেদাগুলো, সেই জাবেদাগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।